ও বাবা, তুই কি করেছিস? তুই বিয়ে করেছিস গোপাল? হ্যাঁ মা, আমি তোমার বৌমা। তোমার ছেলে আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে এসেছে। আমি জানি মা, তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে এত সুন্দর বউ হয়েছে পারুল, কিন্তু আমাদের এই ছোট ঘরে অভাবে এই সংসারে কিভাবে মানিয়ে নিবি, তাই তো? দেখো পারুল, আমি বুঝতে পারছি তুমি হয়তো ভালোবেসে গোপালকে বিয়ে করেছো, কিন্তু এখানে পরিস্থিতিটা একদম অন্য। বিয়ের আগে অন্তত তোমাকে একবার আমাদের এই ভাঙাচোরা গরিব আস্তানাটা দেখে যাওয়া উচিত ছিল। তারপর সিদ্ধান্ত নিলে হয়তো ভালো করতে। হ্যাঁ, এখন তোমাকে সারা জীবন পস্তাতে হবে না তোমা। কি বলছো কি মা তুমি? বিয়ের আগে দেখিনি তো কি হয়েছে, বিয়ের পরে তো দেখছি। আর এই তো এতক্ষণ ধরে তোমাদের ঘর দেখছি। কই, আমার তো একবারও মনে হয়নি যে এই ঘরে আমি থাকতে পারবো না। মা, তুমি কোনো কিছু চিন্তা করো না। পারুল অন্য মেয়েদের মতো নয়, ওর কোনো সমস্যা হবে না এখানে মানিয়ে নিতে। যদি সমস্যা না হয় তাহলে তো ভালোই, কিন্তু এখনকার বেশিরভাগ মেয়েই তো সবকিছু জেনে বুঝে এরকম ভাঙা ঘরে আসবে না, তাই বলছি। আমি অন্য মেয়েদের মতো নই মা। তোমার ছেলে খুব ভালো, আর আমি জানি তুমিও খুব ভালো। আর তোমার চিন্তা কি, আমি তো এসে গেছি এখন। আমরা সবাই মিলে এই ঘর সংসার সবকিছু গুছিয়ে নেব। ঠিক আছে, আর রাস্তার দরজায় দাঁড়িয়ে থাকতে হবে না, ভিতরে এসো তুমি। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো, তখন আমরা মিলেমিশেই থাকবো আনন্দ করে। তোমার কোনো কষ্টও আমরা হতে দেব না। বলি, আজকে তো রান্না বান্না ভালোই হয়েছিল, তাহলে মুখ গোমড়া করে থাকবার কি আছে? থাকার নেই বলছো? তুমি বড় দাদা হয়ে কি করলে সেটা ভেবেই আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। আর তুমি বলছো আমি মুখ গোমড়া করে থাকবো না? হঠাৎ বড় দাদা বা ভাই এসব করতে গেল এই রাতের বেলায়, হ্যাঁ? আসবে না? তোমাকে এই গ্রামে কজন সম্মান করে? কজন তোমার নাম জানে আর কজন তোমার কথা আলোচনা করে শুনি? তাতে কি আসে যায় বিমলা? তাতে অনেক কিছুই আসে যায়। তোমার ভাই তোমার থেকে ছোট হয়েও এমন একটা কাজ করলো যাতে গ্রামের মানুষের মধ্যে হইচই পড়ে গেল। নিজেদের অবস্থার থেকে অনেক ভালো একটা মেয়েকে পটিয়ে ঘরে তুলে এনেছে বউ করে। আমি সব কিছু দেখেছি। সেই বউ এখন বলছে যে সে নাকি বুদ্ধি খাটিয়ে ওদের সংসারকে বড় করে তুলবে। সেই নিয়ে গ্রামে আলোচনা হচ্ছে। এসব তোমার চোখে যায় না বা কানে শুনতে পাও না নাকি? তাতে কি আসে যায়? দেখো, ওরা গরিব মানুষ, আমাদের অত ভাবতে গেলে চলে? আরে আমরা আমাদের মতো আমাদের কাজ নিয়ে থাকবো, ওরা আমাদের সামনে পাত্তাও পাবে না। গরিব? গরিব বড় লোকে তুমি কি বোঝো? তোমার যদি অত জ্ঞান হতো তাহলে তুমি নিজে চোখে দেখতে পেতে না? ওরা যদি সত্যি গরিবই হতো তাহলে এত বড় লোকই চাল দেখানো কেন? হ্যাঁ, গ্রামের লোকের সামনে তো ঠিক একটা ভালো ঘরের মেয়েকে নিয়ে এসে নিজেদের আত্মসম্মান বাড়িয়ে নিল। আর আমাদের টাকা পয়সা থাকতেও আমরা পিছিয়ে পড়লাম। এখন আমাদের কি হবে? কথাটা তুমি খারাপ বলনি গিন্নি। আমি কোনোদিন যে খারাপ কথা বলি না এবং তোমার ভালোর জন্যই বলি, সেটা তুমি বুঝতে পারো না। আরো ওদের বাড়িতে যাও, গিয়ে গিয়ে তেল দাও, দেখবে তোমার মাথার উপর উঠে আরো বেশি করে নাচবে। তাহলে কি করব বলতে পারো? ওদের বাড়ির ছায়া মারানো বন্ধ করো। দুনিয়া উল্টে গেলেও ওদের বাড়িতে যাবে না তুমি। তাতে কি কাজ হবে? অবশ্যই হবে। আমি যেটা বলছি তুমি সেটাই করবে, কারণ তোমার অর্ধেক সাহায্যের ভরসাতেই ওদের সংসার চলে। যতই ভাই হও, তুমি ওদের বাড়িতে গিয়ে ওদের আর কোনো সাহায্য করবে না। তোমার ছোট ভাই যথেষ্ট বড় হয়েছে এবং সে যদি নিজের পছন্দের মতো বিয়ে করে আনতে পারে তাহলে নিজের সংসারের দায়িত্বটাও নিতে পারবে। দেখি এইভাবে আমাদের সাহায্য ছাড়া ওরা কতদিন টিকে থাকতে পারে। ঠিক আছে, তাই হোক, ঘুমিয়ে পড়ো, আর রাত জাগতে ভালো লাগছে না। এসো, আজ তোমাকে আমাদের রান্নাঘর দেখিয়ে দিই। এখানে তুমি মাকে সাহায্য করবে। সে তো বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি বৌমা, এটা একটু বলবে যে আমাদের ঘরে কিছু নেই? কোথায় আর পাবো বলো? অভাবের সংসারে ভাত জোটে না, তার উপরে আবার তেল মশলা জোগাড় করবো কোথা থেকে? তোমার কয়েকটা দিন একটু মানিয়ে নাও, আমি কয়েকদিনের মধ্যে ঠিক সবকিছু জোগাড় করে আনবো। তোমাকে আর জোগাড় করতে হবে না তাড়াহুড়ো করে। আমি নদীতে মাছ ধরবো, তারপর সেই মাছ দিয়ে অল্প তেলে ঝোল বানাতে আমি জানি, সেই ঝোল বানাবো। দেখবে তোমরা হাত চেটে পুটে খাবে। কি বলছো কি বৌমা তুমি? ঘরের নতুন বউ হয়ে এসে তুমি নদীতে যাবে মাছ ধরতে? তুমি কি পাগল হলে নাকি? তোমরা ভাবছো তো আমি উল্টোপাল্টা কি কথা বলছি? একই মেয়ে, তারপর আবার নতুন বউ। কিন্তু তোমরা কিচ্ছু চিন্তা করো না। আমি অনেক ছোটবেলায় বাবার কাছে মাছ ধরা শিখেছি। আমি সাঁতার এবং মাছ ধরা দুটোই খুব ভালো পারি। কিন্তু নদী তো খুব বিপজ্জনক জায়গা বৌমা। যদি কোনো রকম তুফান বা স্রোতে এসে যায় তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। না না, এতটা বিপদ ঘাড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই।
দেখো, স্বাধীনভাবে তোমাদের বাড়িতে এসেছি এবং আমি জানি যে তোমাদের কাছে আমার কোনো অভাব হবে না, কিন্তু সংসারের মানে হচ্ছে সবাই মিলে যোগদান দেওয়া। শুধুমাত্র তুমি আর মা গাধার মতো খেটে যাবে আর আমি শুধু নতুন বউ বলে বসে থাকবো, এটা তো হয় না। মা, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি নিজে বলছি, আমি যাব মাছ ধরতে। ঠিক আছে বৌমা, আমি তোমাকে মানা করব না, তোমার যা ইচ্ছে হয় করো, তবে যেন কোনো ক্ষতি না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখো। বেশ পারুল, মা যখন বলে দিয়েছে তখন আমারও আপত্তি নেই। তাহলে ওটাই স্থির রইলো যে আজ দুপুরের পরে মাছ ধরে রাতে তোমাদের ওই বিশেষ রান্নাটা করে খাওয়াবো আমি। তবে তার আগে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। তোমরা খেয়ে দেখো তো কেমন হয়েছে। সুগন্ধ তো খুব ভালো লাগছে বৌমা। এত কম তেল মশলায় যে এত সুন্দর খাবার থেকে গন্ধ বেরোয় সেটা তো ভাবতেই পারছি না। বড় অপূর্ব হয়েছে পারুল, কিভাবে করলে তুমি এমন রান্না? আরে বাহ বৌমা, অসাধারণ। তুমি তো দেখছি আমার এত বছরের রান্নার অভিজ্ঞতাকে হার মানিয়ে দিয়েছো। এবারে আমার সত্যিকারের মনে হচ্ছে যে তুমি আমাদের সংসারের সাথে একদম মানিয়ে নিতে পারবে। বড় সুন্দর হয়েছে মা, খেয়ে মনে হচ্ছে যেন অমৃত। কোনো তেল মশলা ছাড়া যে মাছের মাথা দিয়ে এমন সুন্দর ঝোল বানানো যায় তা তো জানতাম না। আসলে এই রান্নাটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম অনেক ছোটবেলায়। আমার মা আরো ভালো বানাতে পারতো। ঠিক আছে বৌমা, এবারে তুমিও খেয়ে নাও আমাদের সাথে, আমাদের আর কিছু লাগবে না। কি রে বাবা কানাই, 1 ঘন্টা তো হয়ে গেল, আমরা এখানেই দাঁড়িয়ে আছি, কিছু কি ব্যবস্থা করতে পারবি না? না বাবু, মানে কি যে করবো কিছুই বুঝতে পারছি না এই ঘোর বর্ষার মধ্যে। আরে তুই তো এত অভিজ্ঞ গারোয়ান, কিন্তু তুইও আমাকে বিপদের মধ্যে ফেলে দিলি। আমাকে ক্ষমা করবেন বাবু, আমি জানি আপনার ব্যবসার জন্য এই গ্রামটা পার হওয়া আজকে খুব জরুরি ছিল, কিন্তু কি করব, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো আর গরুর গাড়ির চাকাটা বড্ড বেশি কাদায় ঢুকে গেছে। দেখলেন তো, আমি দুবার নেমে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। তাহলে উপায় কি? এই গাড়ির মধ্যে তো আর বসে থাকা যাচ্ছে না, ক্ষুধায় তো এবার প্রাণ যাবে। 2-3 ধরে এরকম গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি, প্রাণ থাকলে তবে তো ব্যবসা করব, সঙ্গে যা খাবার শব্দ শেষ হয়ে গেছে। আমি একটা উপায় দেখতে পাচ্ছি বাবু। কি উপায় রে কানাই? ওই দেখতে পাচ্ছেন বাবু, দূরে একটা ঘর দেখা যাচ্ছে। কি বলছিস কি? এই বিপদের মধ্যে আশ্রয় পাওয়া যাবে? সম্ভাবনা আছে বাবু, চলুন যাই। দাঁড়ান, আপনি এমনি এমনি নামবেন না, আমি ছাতাটা ধরছি আপনার মাথায়। মালপত্র সব এখানেই থাকতে দে, আমার হাতের ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। চল দেখি ওপরে যিনি বসে আছেন তিনি মুখ তুলে তাকান কিনা। বড় বাঁচালে গো মা তুমি, না হলে হয়তো আমি ওই গরুর গাড়ির ভেতরেই দম বন্ধ হয়ে মরে যেতাম। এই খোলা বাতাসে তোমাদের ঘরে বসে যে 1 থালা ভাত খেতে পারবো, ওই জল কাদার মধ্যে আটকে কল্পনাই করতে পারিনি। আপনার পরিচয়টা কি? দেখে তো মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে আসছেন। বাবু হচ্ছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী, প্রচন্ড বড় মহাজন, কিন্তু এক জায়গায় থেকে ব্যবসা করেন না, চারিদিকে করে বেড়ান। আর একবার এদিকে ব্যবসা করতে এসে এই কাণ্ড হলো। ঠিক আছে বাবু, আপনি চিন্তা করবেন না, আসলে আমাদের বৌমার মন খুব ভালো। এখন খাওয়া দাওয়া করে নিন। আপনাদের ছেলে কোথায়? সে গেছে অন্য কাজে, একটু পরেই এসে যাবে। সে খাওয়া দাওয়া করে গেছে, আপনি খেয়ে নিন। বাবু, এক বড় সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু খাবারটা থেকে। বাহ, এটা তো মাছের মাথার ঝোল মনে হচ্ছে। আহা, কতদিন এরকম দেশি মাছ গ্রামের বৃষ্টির দিনে বসে খাইনি। খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনারও ভালো লাগবে। আমাদের বৌমা এই রান্নাটা খুব ভালো করে। আরে বাস, এ তো স্বর্গীয় স্বাদ হয়েছে। মন জয় করে নিয়েছো। বড় খিদে পেয়েছিল, মিথ্যে কথা বলবো না, কিন্তু খেতে বসবার সময় আমি কল্পনাও করিনি যে এরকম একটা গ্রাম্য ঘরে এমন সুন্দর খাবার খেতে পারবো। আমি অনেক বড় বড় শহরে, অনেক ভালো ভালো হোটেলে, অনেক নামি দামি খাবার খেয়েছি অনেক টাকা খরচ করে, কিন্তু এমন সুন্দর স্বাদ তো কোথাও পাইনি। এই জন্যই বলে দেশি খাবার। তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবু? বাবুর কথা শুনলে তোমাদের উন্নতি হয়ে যাবে গো। সেজন্যই তো আমরা শুনতে চাইছি। আমি এদিকে এসেছিলাম একটা ব্যবসা শুরু করতে, কিন্তু কি ব্যবসা শুরু করব আমি ভেবে পাচ্ছিলাম না। কিন্তু এখন আমার মাথায় পরিকল্পনা পরিষ্কার হয়ে গেছে।
আমি এখানে একটা ছোটখাটো হোটেল চালু করব এবং তুমি পারো এই হোটেলে তোমার এই রান্না করবে। যা লাভ হবে আমরা ভাগ করে নেব, চিন্তা নেই, তোমার ভাগেরটাই বেশি থাকবে। দেখবে তোমাদের উন্নতি হবে অবস্থার। বাহ, এটা তো খুব ভালো পরিকল্পনা। মা, তোমার সম্মতি আছে তো? ব্যবসা বাণিজ্যের আমি আর কি বুঝি বলো বৌমা। বাবু যখন এত ভালো বড় ব্যবসায়ী, তখন উনি নিজে যখন ঠিক বুঝছেন তখন ভালোই হবে। তোমার যদি মন করে তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই। বেশ, তাহলে কথা হয়েই গেল। ঠিক আছে বাবু, সব আপনার কৃপা। এখন খাওয়া দাওয়া করে নিন। এদিকে এদিকে শহর দেখ দেখ দেখ, শহরের বাবু কত দূর থেকে এসে আমাদের গ্রামের মানুষদের সাথে এখানে নতুন খাবারের দোকান করেছেন। চল 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 চল, এখান থেকে খাই আজকে, চল। সবাই এসো তোমরা, তোমাদের জন্য এই দোকান। আর আমি দোকান বানালেও দোকান চালাবে এরাই। সবাই খাওয়া দাওয়া করবে প্রতিদিন। তার আগে এখন বসো সবাই। আজ সবার জন্য খাওয়া দাওয়া বাবুর তরফ থেকে একদম বিনামূল্যে। এই চল চল চল, বিনামূল্যে খাবার খেয়ে দেখি। আহা, খুব সুন্দর। আর বলতে হবে না আমাদের, আমরা রোজ আসবো আর আরো অনেক লোককে নিয়ে আসবো খাওয়া দাওয়া করতে। আরে দেখেছো তো পারুল, আমি ভুল সিদ্ধান্ত নিই না। আমার বিনিয়োগ সফল হয়েছে এবং তোমরাও লাভবান হতে পারবে। হ্যাঁ, আমাদের দোকানটা এখন মন দিয়ে চালিয়ে যেতে হবে। আর আমিও এই দোকানে সাহায্য করব এখন সম্পূর্ণভাবে। কি হয়েছে বড় বৌমা? এমনিতে তো তুমি আমাদের ওদিকে ছায়াও মারাও না, আর বড় ছেলেকেও এখন আমাদের ওদিকে যাওয়া বন্ধ করে দিয়েছো। তা হঠাৎ করে আজ আমাকে মনে পড়লো কেন? হঠাৎ করে যে আমাকে ডেকে পাঠালে? মা, আসলে আমাকে সবাই ভুল বোঝে। আমি কিন্তু কোনোদিন কারোর ক্ষতি চাইনি। আমি সবার ভালোই চেয়ে এসেছি, আর সেজন্যই আপনি আমাকে এমন খারাপটা ভাবছেন। তা কি ভালো এখন ভাবলে সেটা শুনি। আসলে মা, আমি পরিষ্কার করে সব কথা মুখের উপর বলতে ভালোবাসি তো, তাই আমাকে তুমি এখনো বুঝতে পারছো না। কিন্তু তুমি দেখছো তো ওই পারুল কেমন নিজে গুছিয়ে নিচ্ছে। নিজে এসেছিল গরিব ঘরে মাথা নিচু করে, এমন ভাব দেখালো যেন নিজে সবার সামনে মাথা নিচু করে থাকবে সারাটা জীবন। আর এখন ব্যবসা করে নাম বাড়িয়ে নিচ্ছে। এরপর যখন নিজে বড় হয়ে যাবে, তখন তোমার ছেলেকে নিয়ে যদি তোমাকে লাঠি মেরে এখান থেকে চলে না যায়, তাহলে আমার নাম বদলে দেবে। তুমি কি কোনোদিন ভালো কথা বলতে শিখলে না বড় বৌমা? তারপরে আমি কি খারাপ কথা বলছি? তা নয় তো কি। ওরা এমন কিছু করেনি যাতে আমার অসম্মতি আছে। আর তুমি কেন ভাবছো যে তোমার মতো পারুলও এমন স্বভাবের? দেখো মা, আমার লোকের কাছে ভাঙচি দেওয়া স্বভাব নয়। তোমার যে কি স্বভাব সেটা তো আমি এত বছর ধরে দেখছি। আর নয় তুমি আমাকে নাই বা বোঝালে তোমার গুণকীর্তি। আমার ছেলেটাকে তো বশ করেই রেখে দিয়েছো, এখন আমার ছোট ছেলের সংসারটাও ভাঙতে চাইছো। এই জন্যই বলে ভালো কথার মর্ম কেউ বোঝে না। আমার নামে মায়ের কাছে কি চুগলি করছো বড় বৌদি? কেন দাদার কান ভাঙিয়ে হয়নি, এখন মায়ের কান ভাঙাতে শুরু করেছো? বলি আমার পেছনে লেগে তুমি কি পাও বলো তো? আহারে, এখন এসে গেলে অমনি তুমি নাটক করতে? হ্যাঁ, তুমি যে কত ভালো মানুষ সেটা আমার জানা রয়েছে। আমার সম্বন্ধে কি জানো তুমি? আমি এখনো পর্যন্ত কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি চাইনি আর চাইবো না। একদম মুখে মুখে কথা বলবে না ছোট বউ। তুমি ভুলে যেও না যে আমি তোমার থেকে বড়, আর গুরুজনদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেই শিক্ষা তোমার বাবা তোমাকে দিয়ে পাঠায়নি এই বাড়িতে। দেখো, আমার বাবা তুলে কথা একদম বলবে না তুমি। আমার বাবা আমাকে যথেষ্ট শিক্ষা দিয়ে পাঠিয়েছিল, আর সেই শিক্ষাতেই আমি এই বাড়িতে আসার সময় যেমন কথা দিয়েছিলাম তেমন এই সংসারটাকে আগলে রাখছি। তোমার মতো সংসারটাকে ভেঙে দিইনি। আমি আর সহ্য করতে পারছি না বিমলা, এই বাড়িতে তোমার আর জায়গা হবে না যদি না তুমি নিজেকে শুধরে নাও এবং এই সংসারে ভাঙন ধরানো বন্ধ করো। তার মানে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা ভাবছো তোমরা? বেশ, যদি তাই হয় তাহলে আমিও থাকবো না তোমাদের সংসারে। যে সংসারে মান সম্মানই নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না মাথা নিচু করে। ভালো কথা যখন তোমরা শুনবেই না, আমি তোমাদের সাথে কোনো সম্পর্কই রাখবো না। ও বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও, আমার যে পেট ফেটে গেল। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। কি হয়েছে তোমার বিমলা? এই উঠানে তুমি পড়ে গেলে কি করে গো? আরে আমি তোমাকে কতবার বলেছি তুমি এই অবস্থায় বাড়িতে হাঁটা চলা করবে না। আমি হাঁটা চলা না করলে সংসারে আর কাজ করবে কে শুনি? এই জন্য তোমাকে বলেছি সবার সাথে মানিয়ে নিয়ে থাকতে। দূর বাবা।
এখন এই অবস্থায় তোমার কাছে কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি মনে হয় মরে যাব। আমার শরীরটা একদম ভালো লাগছে না। কিচ্ছু হবে না, তুমি উঠে এসো, আমি ডাক্তার ডাকছি। কিন্তু তুমি আমাকে একা ফেলে চলে যাবে এই অবস্থায়? তুমি যদি ডাক্তার ডাকতে চলে যাও তাহলে আমি একা কিভাবে থাকবো? তাহলে কি ভাইকে বলবো একবার? আচ্ছা ঠিক আছে, তুমি উঠে বসো, আমি দেখছি কি করা যায়। কি তাই? তুমি তো অভিজ্ঞ মানুষ এই সব ব্যাপারে, কি বুঝছো? সব ভালোই ভালোই হয়ে যাবে তো? আমার বৌমা ভালো থাকবে তো? চিন্তা করতে হবে না, একটা বড় ভাড়া কেটে গেছে গো। একটা অনেক বড় বিপদ ঘটতে পারতো এক্ষুনি। আমাকে যখন ডেকে আনা হয়েছে তখন আমি যে করেই হোক বাচ্চা এবং মা দুজনকেই বাঁচাবো। তাই যেন হয়। দিদি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও পারুল। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি বুঝিনি যে বিপদের সময় ঘরের লোকই সব থেকে আগে প্রয়োজন পড়ে। এই অবস্থায় তোমরা যদি পাশে না দাঁড়াতে তাহলে আমাদের মানুষটা একা কিছু করতে পারতো না। আমি হয়তো মরেই যেতাম। থাক বৌমা, এখন এই সব কথা তোমাকে বলতে হবে না আর। আমি একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা তাড়াতাড়ি খাইয়ে দাও। ওষুধটা খেয়ে নাও দিদি, সব ঠিক হয়ে যাবে। এখন তোমার সব থেকে বেশি বিশ্রামের প্রয়োজন। দাইমা আছেন, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। মা, মা তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখে গেছি। অন্য কারো সুখ ভালো থাকা বা তাদের দিকটা কখনো দেখিনি। আমাকে ক্ষমা করে দিও। আজ বড় আনন্দের দিন, কিন্তু আমার অনুতাপ যে কিছুতেই যাচ্ছে না। আর অনুতাপ করে লাভ নেই গো দিদি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এখন তো আমরা মিলেমিশে আবার এক সংসারে এসে সবকিছু মানিয়ে নিয়েছি, তাহলে আর পুরনো কথা ভেবে লাভ আছে? আর তাছাড়া তোমার এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাও। ওকে একটা নতুন জীবন দিতে হবে। আমাদের এমন সুন্দর যৌথ পরিবারে মেয়েটা বড় হয়ে উঠলে দেখবে ও আদর্শ মেয়ে হবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে। সেই আশীর্বাদ করো তুমি মা। আমি নিজেও তো কম ভুল করিনি। আমার জন্য এই সংসারে অনেক কষ্ট পেয়েছে, তবে আমি নিজেও নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমাকে ক্ষমা করে দিস ভাই। দাদারা কোনোদিন ক্ষমা চায় না, আর আমি ওসব পুরনো কথা নিয়ে বসে থাকতে চাই না। তার থেকে বরং চলো একসাথে খাওয়া দাওয়া করা যাক। তোমরা আগে খেয়ে নাও, আমি আর পারুল পরে একসাথে খাবো। দিদি, তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, তুমি বাচ্চাকে নিয়ে বসে থাকো, আমি সবাইকে খেতে দিচ্ছি। উফ, বড় সুন্দর লাগছে এই ঝিমঝিম বর্ষার মধ্যে তোমার এই বিশেষ মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে। সত্যি আমাদের সংসারটা মিলে না গেলে এমন সুন্দর রান্না থেকে তো আমরা বঞ্চিত থেকে যেতাম। রান্না যে এত সুন্দর হতে পারে সেটা তো কল্পনাই করা যায় না। আজকে মনে হচ্ছে যে গ্রামের লোকেরা একটুও বাড়িয়ে বলেনি। তোমার নাম শুধু এই গ্রামে নয়, গ্রামের বাইরে ছড়িয়ে যাওয়া দরকার। আর শুধু ওর নাম কেন, আমাদের সম্পূর্ণ পরিবারের সুনাম হচ্ছে চারিদিকে। আর শুধু কি তাই, আমাদের গ্রামের নাম উজ্জ্বল হয়েছে আজ। এইভাবেই তো মিলেমিশে থাকা উচিত আমাদের সবাইকে। আর দেখেছো তো আমার মতো স্বার্থপরতা করলে কেমন উচিত শিক্ষা হয়। তাই তোমরা কিন্তু এমন স্বার্থপরতা করো না, সবাই মিলেমিশে আনন্দ করে থেকো সংসারে, তাতেই সংসার ভালো থাকবে। আচ্ছা তোমরা বলতে পারবে, এই ঘরে বউ হয়ে এসে আমি দ্বিতীয় দিনের সংসারে কোন ঘরটা দেখতে গিয়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের এই সুখী পরিবারের জন্য তোমরা প্রার্থনা করো যে আমরা যেন এমন সুখেই থাকতে পারি। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।